নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন শ্রীময়ী দত্তর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বৃষ্টি রাতে নদীর পাড়ে। অভিনয়ে রয়েছে সৌরভধ্বনি সাহা, বর্ণালী, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আর ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না। বিকেলের ম্লান আলোটা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। কাঠের পুরনো খাটটার ওপর শুয়ে আছে বৃদ্ধ সুজন সেন। তার শরীরটা কেমন যেন শুকিয়ে এসেছে, বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে, চোখ দুটো আধ খোলা। সেই দৃষ্টিতে আর কোনো দৃঢ়তা নেই, শুধু রয়েছে একরাশ ক্লান্তি আর দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানোর নীরব স্বীকৃতি। খাটের একপাশে মাথা নিচু করে বসে আছে তার একমাত্র ছেলে সৌভিক। সুজনবাবু হঠাৎ একটু নড়ে উঠলেন, আর এতক্ষণ ধরে নিস্তেজ হয়ে পড়ে থাকা তার আঙুলগুলো ধীরে ধীরে শক্ত হয়ে ছেলের হাতটা আঁকড়ে ধরলেন। সুজনবাবুর ঠোঁট দুটো থরথর করে কাঁপতে থাকে অসহ্য শারীরিক যন্ত্রণায়। তার গলা থেকে শব্দ বেরোতে চাইছে, কিন্তু বহুদিনের ক্লান্তি আর মৃত্যুর ভারে সেই কণ্ঠ ভেঙে ভেঙে বাইরে বেরিয়ে এলো। বাবা, সৌভিক বাবার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, বলো বাবা, আমি আছি, শুনছি। মৃত্যুশয্যায় শায়িত বৃদ্ধ সুজনবাবু অত্যন্ত কষ্টে একটু দম নিলেন, যেন তিনি জীবনের শেষ বাতাসটুকু গ্রহণ করছেন। তারপর খুব কষ্ট করে ধীরে ধীরে বললেন, ওই চর খোলাতে যাস না। এই বলে এবার একটু থামেন সে, আর যেন কথা বলতে পারছেন না। তবুও সুজনবাবু হাল ছাড়েন না। ওখানকার জমিগুলোর কথা ভুলে যাস, ওখানে আর যাস না। এসব নিয়ে এখন এত ভেবো না বাবা, আগে তুমি সুস্থ হয়ে নাও। সুজনবাবুর শব্দগুলো স্পষ্ট নয়, কিন্তু মুখে লেগে থাকা ভয়টা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অতি কষ্টে চোখ দুটো খুলে ছেলের দিকে তাকায় সে। সেই দৃষ্টিতে যেন অনুরোধ আর আতঙ্ক একসঙ্গে মিশে আছে। ওখানকার জমি ভালো না, যা গেছে তা গেছে। সুজনবাবু আর কিছু বলতে পারেন না। সৌভিকের হাত থেকে সুজনবাবুর হাতটা নিস্তেজ হয়ে ঢলে পড়ে। সুজনবাবুর নিথর দেহটা খাটের ওপর নিশ্চল হয়ে পড়ে থাকে, যেন জীবনের সব স্পন্দন এক মুহূর্তে থেমে গেছে। সৌভিক অবাক চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা, বাবা, ও বাবা, অপর দিক থেকে আর কোনো সাড়া আসে না। ঘরের মধ্যেই উপস্থিত এক মহিলা এবার মুখে আঁচল চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কান্নার ঢেউটা মুহূর্তের মধ্যেই পুরো ঘরটাকে ভরিয়ে ফেলে। সৌভিক পাথরের মতোই স্থির হয়ে বাবার পাশে বসে থাকে। নদীর পাড়ে ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকা ছোট্ট চরখোলা গ্রামটা যেন আজও সময়ের বাইরে পড়ে আছে। এখনো বর্ষায় নদী ফুলে উঠলে জল এসে
ছুঁয়ে যায় উঠোনের শেষ প্রান্ত। চরখোলায় বটতলার মুখে এসে সৌভিকের রিকশাটা ধীরে ধীরে তার গতি থামালো। কাঁচা মাটির পথের ওপর লোহার চাকার খসখসে শব্দটা নিস্তব্ধ চারপাশের বুক চিরে ছড়িয়ে পড়ল বহুদূর। রিকশা থামলে সৌভিক রিকশা থেকে নেমেই অনুভব করল চরখোলার বাতাসের ভেতর যেন লেগে আছে এক অচেনা স্যাঁতস্যাঁতে গন্ধ। পাশের আধভাঙা বটতলায় কয়েকজন বুড়ো বসেছিল সেই সময়। তাদের কারো হাতে বিড়ি, আবার কারোর চোখে বয়সের ধূসর ক্লান্তি। হঠাৎই তারা সৌভিককে দেখে থমকে গেল। গ্রামের নতুন মুখ সহজে চোখ এড়ায় না। এই যে ছেলে, এদিকে একবার এসো দেখি। সৌভিক এই সময় কারোর ডাক আশা করেনি, তাই একটু অবাক হয়েই চারদিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই বটতলার দিকে। সৌভিক কাছে যেতেই তাকে ওরা সেখানে বসতেই ইশারা করল। কোথা থেকে এলে? এই গ্রামে তোমাকে আগে কখনো তো দেখিনি। কলকাতা থেকে আসছি, এই গ্রামে নতুন। তা এই মরা গ্রামে হঠাৎ কি দরকার পড়লো তোমার? এইখানে তো কেউ আর আসে লাই বটে। উল্টে যারা আসছিল তারাও তো চলে গেল এ গ্রাম ছেড়ে। এই গ্রামে আমার বাবার কিছু জমি আছে, সেগুলোই একটু দেখতে এলাম। কোন জমি? কি নাম তোমার বাবার? সুজন সেন আগে এই গ্রামেই একটা ইটভাটার হিসাব দেখাশোনার কাজ করত। বাবার মুখে শুনেছি এ গ্রামে আমাদের বেশ কিছু জমি জমা আছে, ওই নদীর ধার বরাবর। সৌভিকের মুখে কথাটা শুনেই বুড়োগুলো এবার যেন একটু গম্ভীর হয়ে উঠল। যে চোখগুলোতে এতক্ষণ কৌতূহল লেগেছিল সেগুলো হঠাৎ করেই গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে ভারী হয়ে উঠল। নিতাই বুড়ো বিড়িটাকে মাটিতে চেপে ধরে নিভিয়ে দিয়ে ধীর গলায় বললেন, একটা কথা বলি বাবা তোমাকে, রাত হলে নদীর পাড়ের দিকে যেও না। ঘোষ বুড়ো সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বললেন, দিনের বেলা তো নদীর পাড় যেমন, রাতের বেলায় তেমন তো থাকে লাই। অন্ধকার নামলে এই জায়গাটা বদলে যায় একেবারে। সৌভিক হয়তো কিছু বলতো, কিন্তু বুড়োদের চোখের দৃষ্টি দেখে সে থেমে গেল। ওদের চোখে যেন ভয় নয়, বরং বহুদিনের অভিজ্ঞতা থেকে আসা এক ধরনের সতর্কতা। শান্তি বুড়ো এবার বললেন, অনেকে শোনে না, ভাবে কিছু হবে না। কত লোক যে একা ওই নদীর পাড়ে গিয়ে আর ফিরে আসেনি তার হিসাব নেই। রাতের বেলা ওই নদীর পাড়ে গেলে কাদা মাটিতে কারা যেন পা টেনে ধরে। যারা ওখান থেকে কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে পেরেছে তারাই এসব কথা বলেছে। সৌভিক বুঝল এখানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাই সে অল্প কথাতেই কাজ সারল। আমার তো রাতে ওখানে কোনো কাজ নেই, আশা করি রাতে সমস্যা হবে না। বটগাছের শুকনো ডালগুলো হাওয়ায় ঠক ঠক শব্দ করে কেঁপে উঠল। সেই শব্দের মাঝেই শান্তি বুড়ো শেষ কথাটা বলে উঠলেন, রাত নামলেই নদীর ধার ভালো জায়গা না। নদীর পাড় রাতের বেলা মানুষকে ডেকে নিয়ে যায়। কথাগুলো বলা শেষ হতেই বটতলার নিচে যেন একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সৌভিক যুক্তিবাদী মানুষ, এসব কুসংস্কারে সে বিশ্বাস করে না। তবুও তাদের সাথে কোনো তর্কে না গিয়ে সৌভিক নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। যেন কথাগুলো কানে তুললেও সে তার মনে সেগুলোর কোনো জায়গা দেয়নি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে। টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ শব্দ তুলে যেন উঠোন ভরে দিচ্ছে একঘেয়ে সুরে। ওপরে টিনের চাল দেওয়া পাকা একতলা বাড়িটা
খুব বেশি বড় না। এই বাড়িতেই সৌভিকের বাবা সুজনবাবুর জীবনের প্রায় অনেকটা সময় চাকরি সূত্রে কাটলেও তিনি সৌভিকদের কখনো এখানে নিয়ে আসেননি। উল্টে এখানে আসতে সারা জীবন বারণই করে গেছেন। অবশ্য তার সঠিক কারণ সৌভিকদের জানা নেই, কিন্তু এই মন্দার বাজারে যদি জমিগুলো বেচে কিছু পাওয়া যায় তাহলে লাভ বই ক্ষতি তো নয়। এই সব কথা ভাবতে ভাবতেই সৌভিক বারান্দাতে দাঁড়িয়ে চুপচাপ বৃষ্টি দেখছে। একে তো এখানে আসতে আসতে প্রায় দুপুর গড়িয়ে গেল, আর তার উপর এসে থেকেই এই ঝিরঝিরে বৃষ্টি। এইসবের জন্য আজ আর জমিগুলো দেখতেই যাওয়া হলো না। এবার পিছন দিক থেকে একটি মহিলা কণ্ঠ ভেসে এলো। ছোটবাবু, সৌভিক পিছন দিকে ঘুরে তাকাতেই দেখল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে মিনতি। মিনতি হরিপ্রসাদের মেয়ে। সুজনবাবু যখন এখানে থাকতেন তখন এই হরিপ্রসাদই সুজনবাবুর রান্না বান্না দেখাশোনা করত। সৌভিক আসার আগে ওদের চিঠিতে সবটা জানিয়ে দিয়েছিল, তাই আগে থেকেই মিনতি ঘরদোর সবটা পরিষ্কার করে রেখেছে। সৌভিকের বাবা সুজনবাবু এখান থেকে চলে গেলেও হরিপ্রসাদের সাথে চিঠির মাধ্যমে কম বেশি যোগাযোগ রেখেছিলেন। সব গুছিয়ে রেখেছি ছোটবাবু, আর রাতের জন্যে ডাল ভাত আর একটু সবজি করে দিয়ে গেলাম। তাড়াতাড়ি খেয়ে নেবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওহ, তুই এগুলো এসে করে না দিলে কি যে হতো, কিভাবে যে রান্না করতাম, কি খেয়ে যে থাকতাম। তা কেন ছোটবাবু, আপনার বাবা যতদিন এখানে ছিল ততদিন আমার বাবা তার সেবা করে গেছে, আর আপনি তার ছেলে। বাবা তো আপনি আসবেন শুনেই বলল, যা মিনতি, ছেলেটারে একটু রেঁধে দিয়ায়। আচ্ছা, আসার সময় কিছু লোকজন ওই নদীর পাড়ে রাত্রেবেলা যেতে মানা করছিল, কেন রে? মিনতির নদীর পাড়ের কথা শুনে মুখটা কেমন যেন শুকিয়ে যায়। গ্রামের লোকের তো ওই এক ভয় বাবু। বলে নাকি রাতের বেলা নদীর পাড় থেকে কাদের সব কান্নার আওয়াজ পাওয়া যায়। এই সময় এসে কি সব বলছিস? ওসব ফালতু কথা, বুঝলি? তা হবে হয়তো ছোটবাবু। আচ্ছা, আমি তাহলে যাই এখন, সন্ধে হয়ে গেল প্রায়। কাল সকালে আবার আসবো বাবু। বৃষ্টির ঝমঝম শব্দের মাঝে মিনতির ফিসফিসে কথাগুলো যেন শান্তভাবেই মিলিয়ে গেল। সৌভিক শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। মিনতিও আর অপেক্ষা করল না। ভিজে মাটির গন্ধ আর আকাশ ফাটানো বজ্রধ্বনির মাঝখান দিয়েই মিনতি বাড়ির দিকে পা বাড়ালো। সৌভিকও ঘরের জানালার পাল্লা বন্ধ করে চৌকির ওপর বসে বাড়ি থেকে আনা গল্পের বইটা পড়ার জন্য খুলে বসল। সুজনবাবু যখন এখানে থাকতেন তখন ঘরে ঘরে এখানে ইলেকট্রিসিটি অনেক দূরের ব্যাপার ছিল। তাই এখন পুরো গ্রামটাতে কারেন্ট চলে আসলেও সৌভিকদের এই বাড়িটাতে এখনো আলোর কোনো ব্যবস্থা নেই। বাইরে টিনের চালে টুপটাপ শব্দ, ভেতরে কেরোসিনের লণ্ঠনের নরম আলো বইয়ের পাতা উল্টানোর শব্দের সাথে মিশে একটা নিশ্চিন্ত পরিবেশ তৈরি করেছে। কিছুক্ষণ গল্পের বই পড়ার পর মিনতির বানিয়ে রাখা খাবারগুলো খেয়ে সৌভিক শুয়ে পড়ল। সারা দিনের পথ চলার ক্লান্তিতে চোখ বুজতেই ঘুমটা দ্রুত নেমে এলো সৌভিকের চোখে। হঠাৎ এক অচেনা শব্দে সৌভিকের ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে বসল সৌভিক। বাইরে আর বৃষ্টি হচ্ছে না, চারিপাশ একদম নিস্তব্ধ। শুধু টিনের চাল বেয়ে জমে থাকা বৃষ্টির জলগুলো টপ টপ করে উঠোনে এসে পড়ছে তখনও। সৌভিকের মনে হলো এই শব্দেই বুঝি তার ঘুমটা ভেঙেছে। একবার ঘুম ভেঙে গেলে এত সহজে কি আর ঘুম আসে? সৌভিক তাই চৌকি থেকে উঠে
জানালার পাল্লা খুলে দিয়ে জানালার কাছে এসে দাঁড়ালো। এবার জল পড়ার শব্দের ফাঁকেই আরেকটা খুব ক্ষীণ শব্দ সৌভিকের কানে এসে লাগলো। মাটিতে কোদাল দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম একটা শব্দ হচ্ছে। সৌভিক লণ্ঠনটা হাতে নিয়েই ঘরের দরজা খুলে বারান্দাতে এসে দাঁড়ালো। শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। কোথা থেকে আসছে বুঝতে না পেরে সৌভিক বারান্দা থেকে ভেজা কাদার উঠোনে নামতেই তার জুতোর তলায় কাদা দেবে গেল। এরপর চারিদিকটা একটু ভালো করে দেখে নিল সে। না, কেউ কোথাও নেই। সামনে ইট ভাটা আছে হয়তো, তারই আওয়াজ আসছে ভেবে সৌভিক ঘরের দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু এমন সময় ওর মনে হলো তার পেছন দিয়ে কেউ যেন দৌড়ে পালিয়ে গেল। সৌভিক সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দাঁড়ালো। তার সামনে কেউ নেই, কিন্তু কাদায় ভরা উঠোনে নিজের জুতোর ছাপের পাশেই সৌভিক দেখল আরও কয়েকটা নতুন স্পষ্ট ভারী পায়ের ছাপ। এগুলো তো এতক্ষণ এখানে ছিল না, তাহলে হঠাৎ করে এলো কোথা থেকে? এই ভেবেই সৌভিকের বুকের ভেতর যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু তবুও সে পিছিয়ে এলো না, বরং লণ্ঠনের আলোটা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে চারপাশটা আরো ভালো করে দেখতে লাগলো। উল্টো দিকের কাশবন থেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে সৌভিকের গা ছুঁয়ে যাচ্ছে। তার সঙ্গেই তখনও কেউ যেন মাটিতে কোদাল দিয়ে কিছু খুঁড়ে যাচ্ছে। ঠিক তখনই তার কানে এলো একটা খুব ভারী নিঃশ্বাসের শব্দ। সৌভিকের মনে হলো যেন অনেক মানুষ তার খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কাউকেই চোখে দেখা যাচ্ছে না। সৌভিক নিজে ভূতে বিশ্বাস করে না, তবুও সেই অজানা মুহূর্তে হঠাৎ করেই তার বুকটা যেন কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হলো জায়গাটায় যেন আরো কিছুর উপস্থিতি আছে, কিন্তু সেটাকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই অযাচিত পায়ের ছাপগুলো এতক্ষণে কাদার ভেতরে গলে গিয়ে আধা মুছে যেতে শুরু করেছে। সৌভিক ভয় পেলেও তা মুখে প্রকাশ করল না। লণ্ঠনের আলোটা আরও একবার চারপাশ ঘুরিয়ে নিয়ে সে ধীর পায়ে ঘরের দিকে এগোলো। ঠিক তখনই পেছন দিক থেকে কাদা চেপে ফেটে যাওয়ার মতো ঘুপ ঘুপ শব্দ উঠল, কিন্তু সৌভিক সেদিকে সাহস করে আর তাকালো না। সে তাকালে হয়তো দেখতে পেত যেখানে এতক্ষণ পায়ের ছাপগুলো ছিল সেখানকার কাদা নিজে নিজেই ফুটে উঠে সেখান থেকে কালচে বুদবুদ উঠছে। সৌভিক জানতো তাকালেই অকারণে ভয় বাড়বে, তাই সে দৃঢ় পায়ে ঘরের ভিতর ঢুকে দরজায় খিল লাগিয়ে দিল। বাইরে অদৃশ্য কিছুর উপস্থিতি থেকে গেল বটে, কিন্তু সেই রাতটা সৌভিক নিজের সাহসেই নিজেকে সামলে নিল। পরদিনের সকালটা অদ্ভুত রকম শান্ত। গত রাতের ঘটনাগুলো মাথার ভেতর হালকা ছায়ার মতো থাকলেও সৌভিকের মুখে তার কোনো ছাপ লক্ষ্য করা গেল না। মিনতি সকালে এসেই জল খাবার করে দিয়েছিল, সেটা খেয়েই সৌভিক বেরিয়ে পড়ল গ্রামের জমিগুলো ঘুরে দেখার জন্য। তাকে এসবে সাথ দেবে মিনতির বাবা হরিপ্রসাদ। ওরা নদীর কাছে জমিগুলো ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতেই একসময় ওরা এসে পড়ল এক পরিত্যক্ত ইট ভাটার সামনে।
ইটভাটার চিমনিটা আধখানা ভেঙে কাত হয়ে দাঁড়িয়ে আছে। গায়ে তার কালচে দাগ, চারপাশে ছড়িয়ে আছে ভাঙা ইট, শ্যাওলা ধরা পাটাতন আর পোড়া মাটির স্তূপ। দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে আগাছা বেরিয়ে এসে জায়গাটাকে আরও পরিত্যক্ত করে তুলেছে যেন। তোমার বাবা সুজন দাদাবাবু এই ইট ভাটার হিসেব নিকেশের কাজ করতো, বুঝলে? তোমার বাবাও এখান থেকে চলে গেল, আর তার 2-1 বছরের মধ্যেই এই ইট ভাটাও বন্ধ হয়ে গেল। কথাটা শুনে সৌভিকের মনে হতে লাগলো, ইটভাটা যদি বন্ধ থাকে তাহলে কাল রাতে কিসের আওয়াজ ছিল ওটা? সৌভিকের মনে ভয়টা যেন এবার আরেকটু চেপে বসল। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল, বন্ধ হলো কেন? বাবার তো এখানে থেকে শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তাই কাজটা ছেড়ে চলে গেছিল। তা জানি না, কিন্তু কানাঘুষো শোনা খবর মালিক নাকি অনেক মজুরের টাকা না দিয়ে পালিয়েছিল। আবার অনেকে বলে মালিকের নাকি নদীর পাড়ের ডাক এসেছিল। সে ডাক কি আর এড়ানো যায় ছোট বাবু? ওসব নিয়ে তুমি ভেবো না, চলো দেখি এখান থেকে। সৌভিকের চোখে কৌতূহলের ঝিলিক। সে এগিয়ে যায় সেই ইটভাটার দিকে। ভেতরটা একবার যাওয়া যায় না? সৌভিকের কথা শুনে হরিপ্রসাদ এবার এগিয়ে এসে তার পথ আটকালো। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটা হঠাৎ অস্বাভাবিক কঠিন স্বরে বলে উঠল, না ছোটবাবু, ওখানে ঢোকা ঠিক নয়। অনেক বছর ধরে এইভাবে পড়ে আছে, ভেতরে সাপকোপ থাকতে পারে। আমি দেখে শুনেই যাব, তেমন হলে তুমি বাইরে দাঁড়াও। না না, ওখানে যেও না। লোকে বলে ওই ইটভাটা ভালো নয়। এখানে অনেক মজুরের চোখের জল লেগে আছে, অভিশাপ লেগে আছে। এই ইট ভাটাতে ভয়তে গ্রামের লোক মারায় না। সৌভিক হরিপ্রসাদের মুখের দিকে তাকালো। কথার চেয়ে তার চোখের ভয়টা যেন বেশি কথা বলছিল। সৌভিক আর জোর করল না, শুধু এক গভীর দৃষ্টিতে ইটভাটার অন্ধকার মুখটার দিকে তাকিয়েই পরক্ষণেই সেখান থেকে মুখ ফিরিয়ে নিল আর বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে সৌভিক আজ একদম একা। মিনতিও রাতে রান্না সেরে আগেই চলে গেছে। আকাশটাও অদ্ভুত ভারী হয়ে আছে। বৃষ্টি নামবে নামবে করেও যেন নামছে না। বাতাসে মাটির ভেজা গন্ধ, আর দূরে মাঝে মাঝেই মেঘের গর্জন শোনা যাচ্ছে। আজ রাত 9টার মধ্যেও সৌভিক ডিনার সেরে নিয়েছে। একা একা বসে থাকতে থাকতে হঠাৎ সৌভিকের চোখ পড়ে ঘরের দেওয়ালে পুরনো একটা তাকের দিকে। একদম ওপরের দিকের তাকে পড়ে আছে অনেক দিনের ধুলো জমে থাকা একটা টিনের বাক্স। এসে থেকেই এই টিনের বাক্সটা তার চোখে পড়েনি, কিন্তু এখন আর কৌতূহল চেপে রাখতে না পেরে সে বাক্সটা নামিয়ে আনলো তার কাছে। ঢাকনাটা খুলতেই বাক্সটা একটা ধাতব শব্দ করে উঠল। বাক্সের ভেতরে সাজানো কয়েকটা পুরনো খাতা। খাতাগুলো হাতে নিয়ে সৌভিক আবার চৌকিতে এসে বসল। খাতার পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কোথাও কোথাও তো কালিও ছড়িয়ে পড়েছে। প্রথমে কয়েকটা খাতায় ইটভাটার সমস্ত হিসাবপত্র। তাতে আছে ইট পোড়ানোর খরচ, মাল তোলার খরচ, আর তার সাথেই মজুরদের কিছু বকেয়া মজুরির হিসাব। এ যে তার বাবার হাতেরই লেখা তা বুঝতে আর সৌভিকের বাকি থাকে না। এবার সৌভিক শেষ খাতাটা হাতে তুলে নেয়। সেই খাতার প্রথম পৃষ্ঠাটা উল্টাতে গিয়েই সৌভিক এবার থমকে যায়। খাতাটায় যে আর ইটভাটার হিসেব নেই, সেখানে তার জায়গায় রয়েছে নদী ভরাট করার হিসাব। কোথা থেকে কত মাটি তোলা হয়েছে, কোন তারিখে কাজ হয়েছে, কত গজ ভরাট হয়েছে, শুধু এসবের হিসাব। আর সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো সেই পাতাগুলোর নিচে
ওর বাবার সই। সৌভিকের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। নদী ভরার যে বেআইনি কাজ, এটা তো সৌভিক ভালো করেই জানে। সৌভিক বিশ্বাসই করতে পারছে না তার বাবা এসব কাজের সাথে জড়িত থাকতে পারে। সৌভিক আরও অবাক হয়ে গেল যখন দেখল খাতার শেষ দিকে 2-3টে পাতায় আর কোনো হিসেব নেই। সেখানে হিসেবি হাতের লেখা বদলে গেছে বেশ কিছু বাক্যে। সৌভিক পড়তে শুরু করল। আমি সুজন সেন। আজ আমি যা লিখছি তা সজ্ঞানেই লিখছি। মনের মাঝের এই ভয় নিয়ে আমি আর বাঁচতে পারছি না, কিন্তু বাড়ির লোকের খাবার জোগাতে এখানেই আমাকে থাকতে হচ্ছে এখনো। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। আমি জানতাম, সবটা জানতাম। লাইনটা পড়তেই সৌভিকের চোখের সামনে মুহূর্তের জন্য একটা দৃশ্য ভেসে উঠল। রোদ পড়া ইটভাটা, সারি সারি আধা শুকনো ইট সাজিয়ে রাখা, দূরে চিমনি থেকে কালো ধোঁয়া উঠছে। খাতার পাতায় আবারও চোখ রাখল সৌভিক। কর্তা ভালো মানুষ নন, মজুরদের মজুরি আটকে রাখেন। ছেলেগুলো অনেক দিন ধরেই টাকা বাড়ানোর দাবি করছিল। এবার সৌভিকের চোখের সামনে দৃশ্যটা আরো পরিষ্কার হলো যেন। দুজন দিনমজুর কিশোর আর চন্দু, চোখে তাদের রাগ, মুখে ক্লান্তি। ওরা ইটভাটার ভেতর দাঁড়িয়ে মালিকের দিকে আঙুল তুলে কথা বলছে। ও মালিক, আমাদের টাকা বাড়াও। আমাদের যে মজুরি আটকে রেখেছো আজ 2 মাস ধরে, তা দিয়ে দাও মালিক। ইটভাটার মালিক পলাশ অধিকারী চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, আর তার পেছনে হিসাবের খাতা হাতে দাঁড়িয়ে আছে সুজনবাবু। পলাশ অধিকারী ঠিক ওদের সামনে পানির পিক ফেলে ঝাঁঝিয়ে উঠে বলল, আরে সন্দু, টাকা কি আমি খেয়ে নেবো নাকি রে? আর টাকা বাড়ানোর কথা কোত্থেকে আসছে শুনি? চন্দুর পাশেই কিশোর দাঁড়িয়েছিল। কিশোর এবার বলল, তুমি যে টাকা দাও মালিক, ওতে এখন আর সংসার চলে না। আর তুমি টাকা সেই কবে থেকেই তো দেবে বলছো। তুমি যে এত সহজে আমাদের টাকা দেবে না, সে আমরা ভালো মতো বুঝে গেছি। ওই তো তোদের বাড়ি সংসার, তা আবার চলছে না। এখন যা তো, কাজ কর গিয়া মন দিয়া, মেলা মাথা খাস না। আমাদের টাকা ফেরত দাও মালিক। আজ আমরা দুজন এসেছি, কাল কিন্তু নাহলে সব মজুর আসবে তাদের পাওনা আদায় করতে। এই তোর সাহস তো কম নয়, ছোট লোকের বাচ্চা কোথাকার। এই, আমাদের চোখ রাখাবে না মালিক, আমরা আর ভয় পাই না। এই নদীতে রাতের বেলা লোক দিয়ে ভরাট করছো যে তুমি, তা আমরা দুজনে জেনে গেছি। আর এটাও জানি যে এটা বেআইনি। আমরা সবাইকে সবটা জানাবো, পুলিশকেও জানাবো। এই বলে ওরা বেরিয়ে যায় ওখান থেকে তখনকার মতো। কিন্তু কর্তা আমাকে দিয়েই ওদের রাতের বেলা ইট ভাটায় ডাকিয়ে আনে। আমি মন থেকে চাইনি ওদের ডাকতে, কারণ জানতাম কি হতে চলেছে। এর আগেও অনেক শ্রমিক এইভাবেই হারিয়ে গেছে তাদের দাবি চাইতে এসে। সৌভিকের চোখের পাতা কেঁপে উঠল। পরের পাতায় গেল, সে আবার পড়তে শুরু করল। ওদের দুজনকে ইট ভাটার ভেতরেই লোক দিয়ে মেরে দিল কর্তা। ওরা আমার চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়ল। তারা মেঝেতে রক্তে ভেসে গেছিল সেই দিন। এক মুহূর্তের জন্য সৌভিক খাতার লেখা থেকে চোখ তুলল। ঘরের ভেতর নিস্তব্ধতা, বাইরে বাতাসে টিনের চাল কাঁপছে। আবারও সে চোখ নামালো খাতার পাতায় আর পড়তে শুরু করলো। ইট ভাটায় মারার পর ওদের নদীতে ভাসিয়ে দেওয়া হলো। ওদের লাশটা আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। আমি জানতাম সবটা। এই লাইনটার শেষে কালি একটু বেশি গাঢ়, যেন কলম এখানে থেমে গিয়েছিল। সৌভিকও ঢোক গিলতে চেষ্টা করল, কিন্তু তার গলা যেন শুকিয়ে এসেছে।
সে পাশে রাখা গ্লাস থেকে একটু জল খেয়েই আবারও পড়তে শুরু করলো বাকিটা। কর্তা আমাকে বলেছিল চুপ থাকলে ক্ষতি নেই, উল্টে মুখ খুললেই বিপদ। এছাড়াও আমাকে চুপ থাকার জন্য 3-4টে জমিও দিল, সাথে এই বাড়িটাও। যাও বা ওগুলো সব নদী ভরাট করা জমি। আমিও টাকার লোভে আর প্রাণ ভয়ে সেই নিয়েই মুখ বন্ধ করে রইলাম। এর পরের লাইনগুলো কেবল আতঙ্কে কাঁপতে থাকা ভয়ার্ত হাতের লেখা। শেষ পাতার শেষ কয়েকটা লাইন পড়তে গিয়ে সৌভিকের শ্বাস যেন ভারী হয়ে এলো। এখন রাতে ইট ফাটা থেকে আওয়াজ আসে অনেক রকমের। মাটির নিচে যেন কিছু নড়ে। নদীর দিক থেকে কেমন মরা পচার গন্ধ আসে। আমি ঘুমোতে পারি না। আমার ছেলের গলা করে নদীর পাশ থেকে ডাক আসে, কিন্তু আমি জানি এটা আমার ছেলে না, ওরা। নদী ভরাটের কাজও বন্ধ হয়ে গেছে। যে শ্রমিকরা নদী ভরাটের কাজ করত তাদের লাশ পাওয়া যাচ্ছে ওই নদী পাড়ে। আমার কথাগুলো এখানে কেউ শোনার নেই। এ কথা হরিপ্রসাদকে বলতে পারি না। খাতাটার সবচেয়ে নিচে ছোট করে লেখা, আমি চন্দু কিশোরের কাছে আর ক্ষমা চাইতে পারবো না। শুধু মনের কিছু কথা লিখে রাখলাম, হয়তো এবার বোঝ কিছুটা হলেও কমবে। সৌভিক তার হাতের খাতাটা ধীরে বন্ধ করে পাশের টেবিলটাতে রাখল। বাইরে বৃষ্টি নামার আগে আকাশের গর্জন শোনা গেল। সৌভিক বুঝতে পারল এই খাতাগুলো শুধু পুরনো হিসাব নয়, এগুলো এক একটা চাপা পড়া সত্য। আর এই সত্যের ভার আজ এসে পড়েছে তার হাতে। মাথার ভেতর অনেক ধরনের চিন্তা চলছে। এই কথাগুলো যদি এখন বাইরে বেরোয় তাহলে অনেক রকম ঝামেলা হতে পারে। শুধু কি ঝামেলা, তার জমি বিক্রির কথা তো আগেই আটকে যাবে। আর এসবের পেছনে আরও বড় বড় লোকেদের হাত থাকে। তাদের নাম উঠলে তারাও ছাড়বে নাকি? লোকের মুখে মুখে গল্প ঘুরবে, আর তার বাবার নামটাও তো এই কাদা ছিটানো স্মৃতির সঙ্গে জড়িয়ে যাবে। ধীরে নিঃশ্বাস নিল। সিদ্ধান্তটা কঠিন হলেও মনে মনে সে ঠিক করে নিল এই পুরনো কথাগুলো মাটির নিচে যেমন চাপা পড়ে আছে তেমনি চাপা পড়ে থাকুক। আমি কালকেই সকালে গিয়ে এই সমস্ত খাতা নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। এতক্ষণে এবার তার চোখ যায় পাশের টেবিলে রাখা তার হাত ঘড়িটার ওপর। ঘড়িতে তখন 11টা। ঘরের ভেতরের লণ্ঠনের আলোটা হঠাৎ যেন আরো ম্লান হয়ে এলো। বাইরে প্রবল জোরে বৃষ্টি নেমেছে। আর টুপটাপ নয়, এবার যেন বৃষ্টির প্রবল জলধারা আছড়ে পড়ছে টিনের চালের ওপর। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঘরের ভেতর প্রবেশ করছে। সৌভিক উঠে দরজার খিলটা ভালো করে লাগিয়ে দিল। তবুও ঘরের ভেতর একটা অদ্ভুত থমথমে অস্বস্তি চাঁকিয়ে রইল। সৌভিকের মনে হতে লাগলো ঘরের দেওয়ালগুলো যেন খুব কাছাকাছি চলে এসেছে হঠাৎ করে। ঘরটা যেন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। ঠিক তখনই বাইরের উঠোনের দিক থেকে একটা শব্দ ভেসে এলো, যেন ভেজা মাটির ওপর কেউ পা টেনে টেনে হাঁটছে। সৌভিক জানালার কাছে এসে দাঁড়ালো। বৃষ্টির শব্দের ভেতরেই সেই আওয়াজটা আবারও এলো, একবার, দুবার। এর মধ্যে হঠাৎ করে সৌভিকের কানে ভেসে এলো এক খুব
পরিচিত পুরুষ কণ্ঠের ডাক। ডাকটা খুব পরিষ্কার না, আবার ভুল শোনার মতো নয়। ভেজা বাতাস চিরে নদীর পাড়ের দিক থেকে ভেসে এলো। এই ডাকটা সৌভিকের ভুল হতে পারে না। এই ডাকে কোনো তাড়া নেই, কোনো ভয় নেই, শুধু যেন পরিচিত একটা আহ্বান। এদিকে আয় বাবা, এখানে আমার খুব কষ্ট হচ্ছে। সৌভিকের মাথার ভেতর হাজারটা কথা একসঙ্গে ধাক্কা দিলেও কোনোটাই যেন সে মাথায় নিল না। সেই ডাকের মধ্যে এতই শক্তি যে বাবা যে মৃত এই কথাটাই তার মাথা থেকে যেন একদম উড়ে গেল। সে দরজার দিকে দৌড়লো, ছাতা নিল না, পায়ে জুতোও পরল না। দরজা খুলে বাইরে বৃষ্টির মধ্যে বেরিয়ে এলো। ঠান্ডা জল পায়ের তলায় আঘাত করলেও সৌভিক থামল না। ডাকটা আবার এলো। আয় বাবা, তাড়াতাড়ি আয়, এখানে খুব কষ্ট। আসছি বাবা, আমি আসছি। নদীর পাড়ে আসতেই ডাকটা হঠাৎ করে থেমে গেল। বৃষ্টি তখনও এক নাগাড়ে পড়ে যাচ্ছে। নদীর জল ফুলে উঠেছে। সৌভিক হাঁপাতে হাঁপাতে এবার দাঁড়িয়ে পড়ল নদীর সামনে। ঠিক তখনই তার পেছন থেকে খুব নিচু স্বরে কেউ বলল, এত দেরি করলি কেন? সৌভিক পিছন ফিরে তাকালো। অনেকক্ষণ পর তার মাথাটা যেন আবার পুরোপুরি কাজ করল। বাবা যে আর নেই, এই ডাকটা বাবার হতেই পারে না। তার সামনের নদী পাড়ের কাদামাটি হঠাৎ করে নড়তে নড়তে এবার ফেটে গেল। প্রথমে ভেজা কাদার ভেতর থেকে একটা আঙুল, তারপর একটা পুরো হাত উঠে এলো। এবার সেই হাতটা লক্ষ্য করে আরও হাত, আরও পা উঠে আসতে থাকলো। একে একে মানুষের মতো কিছু অবয়ব সৌভিকের সামনে মাটি ফুঁড়ে উঠে দাঁড়াতে লাগলো, কিন্তু তাদের ভঙ্গিটা একেবারেই মানুষের মতো নয়, যেন কাদাই তাদের শরীরটাকে ধরে রেখেছে। সবার সামনে দাঁড়িয়ে আছে দুটো অবয়ব, তারা বাকি অবয়বগুলোর থেকে একটু আলাদা। ওই দুটো অবয়ব বাকিদের তুলনায় লম্বা ও ভারী। পেছনের অবয়বগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তারা অস্বাভাবিকভাবে স্থির। সৌভিকের গলা ভয়েতে কাঁপতে লাগলো। তো তোমরা কে? নিজের অজান্তেই সৌভিকের মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে এলো। সামনের দুই অবয়ব এবার একসঙ্গে মুখ তুলল, কিন্তু মুখ কোথায়? এ তো শুধু কাদার ভেতর দুটো গভীর ফাঁক, যেখান থেকে ফিস ফিস করে শব্দ বেরোলো। যাদের ডাক শুনে এসেছিস তুই। সৌভিক এক পা পিছলো, কিন্তু এর বেশি সে আর পিছোতে পারল না। কাদায় তার পা যেন দেবে গেল। তোমরা সবাই কে? আমাকে এভাবে কেন ডেকে এনেছো? হ্যাঁ, এতক্ষণ যে অবয়বটা কথা বলছিল, এবার তার পাশের অবয়বটা ধীরে ধীরে মাথা কাত করে বলল, কিশোর, চিনবি আমার? নিজেদের দাবি চাইতে গিয়ে খুন হওয়া মজুর আমরা। চিনবি আমাদের সবাইকে? তোর পাপ যে পালালো, এবার তোর পাপের শাস্তি তোকে যে পেতেই হবে। সৌভিক দেখল সামনের দুই অবয়বের মুখ এবার আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। তাদের মুখে এক বিকট পৈশাচিক হাসি লেগে আছে। ওদের কখনো না দেখলেও সৌভিকের বুঝতে আর বাকি রইল না যে এটা সেই চন্দু, সেই কিশোর। বাবা তো তোমাদের মারিনি, আমাকে ছাড়ো, আমিও তো কিছু করিনি তোমাদের, বলো। তোর পাপের লোভের শাস্তি তোকে তো নিতেই হবে।
তোর লোভ তো কম না, তুইও তোর বাপের মতোই লোভী। নদী বোঝানোর জমির জন্য এত লোভ? সৌভিক বুঝতে পারে এই জায়গাটা ছাড়ার তার আর কোনো পথ নেই। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আর তার চিৎকার শুনলেও এত রাতে এখানে কেউ আসবে না। চন্দু আর কিশোর এবার এক পা করে এগিয়ে এলো সৌভিকের দিকে। সৌভিক যেখানে দাঁড়িয়েছিল সেখানকার কাদামাটির ভেতর থেকে কিছু হাত বেরিয়ে এসে সৌভিকের গোড়ালি দুটো শক্ত করে চেপে ধরল। ছাড়ো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই প্রথম তার গলা ফেটে শব্দ বেরিয়ে এলো। কিশোর এবার নিচু হয়ে সৌভিকের কানের কাছে মুখ এনে বলল, যারা ডাক শুনে আসে তারা আর ফিরে যায় না। আমাদের মালিকও ফিরতে পারেনি। সৌভিক এবার টের পেল কাদা এতক্ষণে তার হাঁটু ছুঁয়ে ফেলেছে। তার শরীরটা নিচ থেকে কেউ যেন টেনে নিচ্ছে। বৃষ্টি থেমে গেল। চন্দু এবার শেষবারের মতো তার কানের কাছে মুখ এনে বলল, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই কথাটাই বাকি অবয়বগুলো মন্ত্রের মতো একই ছন্দে বলতে লাগলো। লোভে পাপ, পাপে মৃত্যু। সৌভিকের শেষ যে অনুভূতিটা ছিল সেটা ভয় নয়, বরং এক ভয়ঙ্কর টান, যেন মাটি নিজেই তাকে নিজের ভেতর টেনে নিতে চাইছে। কাদার থেকে আরো কয়েকশো হাত উঠে এসে তার বুক, গলা, মুখ সব চেপে ধরল। শেষবারের মতো সৌভিক অনেক কষ্টে চোখ খুলে দেখল চন্দু আর কিশোর তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, শুধু তাদের পেছনের অবয়বগুলো কাদার ভেতর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, ঠিক তারই মতো। আর সেই কাদা সৌভিকের মুখ, কান, নাক আস্তে আস্তে সব ঢেকে ফেলল। মাটি যেন সম্পূর্ণ গিলে ফেলল সৌভিককে, যেন সেখানে একটু আগে কেউ যেন দাঁড়িয়েই ছিল না। ভোরের আলো ফুটতেই নদীর পাড়ে লোক জমে গেল। প্রথমে একজন জেলেই দেখেছিল সৌভিকের লাশটা। এর আগে লাশগুলো এভাবেই প্রতিবার নদীর পাড়ে পাওয়া গেছে। সৌভিক কাদামাটির ভেতর কোমর অবধি ডুবে আছে, তবুও তার শরীরটা সম্পূর্ণ কাদায় মাখামাখি আর অস্বাভাবিকভাবে সোজা, যেন কেউ তার করিয়ে রেখেছে তাকে। দু হাত তার দুপাশে ঝুলে আছে, আঙুলগুলো আধখোলা, চোখ দুটো স্থির, এক ফোঁটাও নড়াচড়া নেই তাতে আর। সৌভিকের মৃত্যুর পর থেকে ভয়টা যেন গ্রামের মানুষকে আরো চেপে বসল। আজও নদীর পাড়ের থেকে মানুষের কান্না ভেসে আসে মাঝরাতে। গ্রামের লোক বলে নদীর পাড় তাদের যেন ডাকে।